কল্পনা করুন এমন এক অভিশপ্ত শিশুর কথা যে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেই উল্টো আবার মায়ের পেটের ভিতরে ঢুকে নিজের জন্মদাদী মাকেই জ্যান্ত খেতে শুরু করে। হ্যাঁ, ঠিক এই ভয়ঙ্কর দৃশ্য দিয়েই শুরু হয় আজকের এই অতিপ্রাকৃত হরর মুভিটি, যেখানে একটি মেয়ে দীর্ঘ 9 বছর ধরে সমাজে কোনো নাম ছাড়া, কোনো পরিচয় ছাড়া বেঁচে থাকে। গ্রামের সবাই তাকে মানুষ নয় বরং মনে করে সাক্ষাৎ শয়তানের এক অভিশপ্ত সন্তান। কিন্তু সত্যিটা কি আসলে এটাই? সে কি আসলেই শয়তানের রূপ, নাকি অন্য কিছু? আজকের ভিডিওতে আমরা এই অদ্ভুত রহস্যময় এবং লোমহর্ষক মুভিটির পুরো কাহিনী একদম শেষ পর্যন্ত সহজ বাংলায় জানব। একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ এই গল্পের প্রতিটি ভাগে লুকিয়ে আছে এমন সব টুইস্ট যা আপনার গায়ের লোম খাড়া করে দিবে। তো চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে দেখা যায় আকাশ হঠাৎ ঝাঁকে ঝাঁকে ফাঁকিতে ভরে ওঠে। এই অলৌকিক দৃশ্য দেখে গ্রামবাসীরা সব কাজ ফেলে ভয়ে ঘরে লুকিয়ে পড়ে। ঠিক এই মুহূর্তেই নওয়ান নামে এক নারীর গর্ভে একটি কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু জন্মের পরপরই এক ভয়াবহ কাণ্ড ঘটে। নবজাতকটি তার মায়ের পেটের ভিতরে ঢুকে তাকে ভিতর থেকে খেতে শুরু করে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে প্রসব করানো দাত্রী ভয়ে চিৎকার করতে করতে পালিয়ে যায় এবং ঘোষণা করে যে এই শিশুটি আসলে এক শয়তানের রূপ। এই ঘটনার পর গল্পে 9 বছর কেটে যায়। এই 9 বছর ধরে নওয়ানের মেয়েকে কেউ মানুষ বলেই গণ্য করেনি। কেউ তার সাথে কথাও বলতো না। সবাই তাকে শয়তানের সন্তান বলে মনে করত এবং দীর্ঘ 9 বছর ধরে তার কোনো নামও দেওয়া হয়নি। এমনকি যে গ্রামে মেয়েটি জন্মেছিল সেখানে কোনো মন্দিরও ছিল না। বহু বছর পর যখন গ্রামে একটি মন্দির তৈরি হয়, তখন সেখানে এক বুদ্ধ সন্ন্যাসী মেয়েটিকে একাকী ও উদাসীনভাবে বসে থাকতে দেখেন। তিনি মায়াবশত তাকে জিজ্ঞেস করেন, তোমার নাম কি মা? যখন তিনি জানতে পারেন যে দীর্ঘ 9 বছর ধরে কেউ তার নাম রাখেনি, তখন তিনি নিজেই তার নাম দেন ফেনর এবং তার সুরক্ষার জন্য হাতে একটি পবিত্র সুতা বেঁধে দেন। কিন্তু অলৌকিকভাবে সন্ন্যাসী ফেনরের শরীর স্পর্শ করার সাথে সাথেই শরীর খারাপ হতে শুরু করে এবং সুতো বাঁধা শেষ হতেই সে রক্তবমি করতে থাকে। এই অবস্থা দেখে গ্রামের নারীরা ফেনরের খালা নোবানকে গালিগালাজ করতে থাকে এবং ফেনরকে সেখানে নিয়ে আসার জন্য নোবানকে চরম অপমান সহ্য করতে হয়। আরও কিছু বছর কেটে যায়। ফেনর এখন স্কুলে যায়, কিন্তু সেখানেও সে সম্পূর্ণ একাকী এবং বিচ্ছিন্ন। একদিন ক্লাসের বাকি বাচ্চারা নিচে খেলছিল। ফং নামের এক ছেলে খুব ভালো খেলছিল। এক মেয়ে তাকে খেফালে ফং এর বন্ধু সেই মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মেয়েটি উঠে দাঁড়িয়ে ফং এর শরীরে একটি মাকড়সা দেখতে পেয়ে সেটি ফেলে দেয়। ঠিক তখন ফেনর তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। হঠাৎ করে এই কোথা থেকে যেন অসংখ্য মাকড়সা এসে সে মেয়েটির শরীর কামড়াতে শুরু করে এবং তার চামড়া খুবলে খায়। এই ভয়াবহ দৃশ্য দেখে স্কুলের কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে যায়। ফেনরের পুরো স্কুলে মাত্র একজনই বন্ধু ছিল। সে ছিল ওখানকার এক পুলিশ অফিসারের মেয়ে। ফেনর তার সেই একমাত্র বন্ধুর সাথে একটি স্টুডিওতে গিয়ে ছবি তোলে। স্টুডিও থেকে বেরোনোর সময় তারা রাস্তায় কিছু ছেলেকে মারামারি করতে দেখে। ছেলেরা যখন এক ছেলেকে মারতে যাচ্ছিল, তখন ফেনরের বন্ধু দূর থেকে পুলিশ পুলিশ বলে চিৎকার করে ছেলেটির জীবন বাঁচায়। আসলে যে ছেলের জীবন তারা বাঁচিয়েছিল সে ছিল ফেনরের ছোটবেলার বন্ধু ফিয়াক। কিন্তু ফিয়াক ফেনরকে তীব্র ঘৃণা করত, কারণ অতীতে একদিন ফেনর যখন ফিয়াকের জন্য মিষ্টি নিয়ে এসেছিল, তখন ফিয়াকের মা ফেনরকে শয়তান বলে গালি দেয়। আর তা বলার সাথে সাথেই ফিয়াকের মায়ের অবস্থা খারাপ হতে শুরু করে এবং তার শরীরে রগগুলো কালো হয়ে যায়। ফিয়াক এবং তার বাবা ঘর থেকে বের হয়ে দেখে যে ফেনর তার মায়ের গলা চেপে ধরে আছে এবং ফেনরের চোখ দুটো শয়তানের মতো পুরো কালো হয়ে গেছে। সেই ঘটনার পর ফিয়াকের মা মারা যায় এবং ফিয়াক বিশ্বাস করতে শুরু করে যে ফেনরই তার মাকে খুন করেছে। বর্তমানে দেখা যায় নোবান একটি ঘরে বসে তান্ত্রিক আচার অনুষ্ঠান করছে। তার কাছে একটি ছোট শিশুর পুরনো কঙ্কাল বা মৃতদেহ ছিল। সে মন্ত্র পড়তে পড়তে নিজেকে শেষ করতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে ফেনর এসে হাজির হয়। ফেনরকে দেখে নোবান প্রচণ্ড রেগে যায় এবং তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তখনই প্রকাশ পায় যে ফেনরের নিজের মা নোভানও তাকে মনে প্রাণে ঘৃণা করত। সেই রাতে ঘুমানোর সময় ফেনর এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্নে একটি রহস্যময় জায়গা দেখে যেখানে কালো জাদু করা হচ্ছিল এবং এক নারীর শরীরে জাদুর বিভিন্ন ট্যাটু আঁকা ছিল। স্বপ্নে সেই নারীটি যখন ফেনরের দিকে ঘোরে, ফেনর চমকে উঠে দেখে সে আর কেউ নয়, স্বয়ং তার মা নোভান। এবং স্বপ্নে নোভানের দিকে তাকাতেই ফেনর নিজেই গর্ভবতী হয়ে পড়ে। ভয়ে ফেনরের ঘুম ভেঙে যায়। এই দুঃস্বপ্ন তাকে খুব ভাবিয়ে তোলে। সকালে সে তার বান্ধবীর কাছে যায় এবং সব খুলে বলে। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে এলাকায় একটি খুন হয়েছে। ফেনর কৌতূহলবশত সেই লাশটি দেখতে যায় এবং দেখে যে মৃত ব্যক্তির শরীরে ঠিক তেমনই একটা ট্যাটু আঁকা যা সে তার স্বপ্নে দেখেছিল। ফেনর তার খাতায় সেই ট্যাটুর ছবি এঁকে নেয় এবং তার বান্ধবীকে স্বপ্নের কথা বলে। তার বান্ধবী তাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, আমরা দুজন তোমার স্বপ্নে দেখা সেই জায়গায় যাব এবং এই ট্যাটুদারি মানুষদের রহস্য উদ্ঘাটন করব। কথা বলার মাঝখানে ফেনরের পিরিয়ড শুরু হয় এবং সে প্রচণ্ড ব্যথা অনুভব করে।
সে তার বান্ধবীকে অপেক্ষা করতে বলে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যায়, কিন্তু যাওয়ার পথে সে একটি ট্যাটুওয়ালা এক তান্ত্রিক বা জাদুঘরের মুখোমুখি হয়। সে তান্ত্রিকটি ফেনরকে চিনে ফেলে। ফেনর কিছু বুঝে ওঠার আগেই তান্ত্রিক ফেনরের বান্ধবীর উপর একটি মারাত্মক কালো জাদুর অভিশাপ দেয়। এর ফলে মেয়েটি রক্ত এবং কালো জাদুর জিনিসপত্র বমি করতে শুরু করে। ফেনর দ্রুত সেখানে ছুটে আসে, কিন্তু তৎক্ষণাৎ অনেক দেরি হয়ে গেছে। ফেনরের চোখের সামনেই মেয়েটি পেট পুড়ে কতগুলো টিকটিকি বের হতে থাকে এবং একটি টিকটিকি তার চোখ উপড়ে ফেলে। অত্যন্ত যন্ত্রণাদায়কভাবে মেয়েটি মারা যায়। ঠিক তখনই মেয়েটির বাবা সেখানে এসে হাজির হন। তিনি ফেনরকে তার মেয়ের লাশের উপরে বসা এবং হাত গলার কাছে দেখে তাকে খুনি ভেবে গ্রেপ্তার করেন। কিন্তু ময়না তদন্তে রিপোর্টে ফেনরের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় না, কারণ শরীরের ক্ষতগুলি ছিল সম্পূর্ণ অতিপ্রাকৃত ও অদ্ভুত। ফলে পুলিশ ফেনরকে ছেড়ে দিতে বাধ্য হয়। ফেনর তার বান্ধবীর বাবাকে বলে, বিশ্বাস করুন, আমি তাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। এদিকে বাড়িতে নোভান একটি চিঠি পায়, যাতে লেখা ছিল যে ফেনর এখন বড় হয়ে গেছে। বাইরের মানুষ এটা কিভাবে জানলো তা ভেবে নোভান বিচলিত হয়ে পড়ে এবং ফেনরকে একটি ঘরে বন্দি করে রাখে। সে রাতে ফেনরের শরীরীয় পরিবর্তন শুরু হয়। তার পুরো শরীরে তীব্র চুলকানি ও যন্ত্রণা হয়। সে ব্যথায় নিজের চামড়া আঁচড়াতে থাকে। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখা যায় ফেনর এক অপরূপ সুন্দরী মেয়েতে রূপান্তরিত হয়েছে। স্কুলে যাওয়ার পর সব ছেলেরা তার পেছনে ঘুরতে শুরু করে, এমনকি ক্লাসের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে ফং ও তার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যায়। ফেনর স্কুলে গিয়ে তার মৃত বান্ধবীর ডেস্কে একটি ফুলের তোড়া রাখে এবং প্রতিজ্ঞা করে যে সে তার হত্যাকারীকে খুঁজে বের করবেই। ক্লাস শেষে ফং যখন তার সাথে কথা বলতে আসে, ফেনর তার স্বপ্নের সেই পুরনো জায়গায় যাওয়ার জন্য ফং এর সাহায্য চায়। ফং রাজি হয় এবং তারা সেই পরিত্যক্ত জায়গায় যায়। ভিতরে ঢুকে তারা দেখে জায়গাটি বাহির থেকে বন্ধ মনে হলেও ভিতরে একদম তাজা ফুল ও পূজার সামগ্রী রয়েছে, অর্থাৎ এখানেই নিয়মিত মানুষ আসে। সেই রাতেই ফং এর ঈর্ষাদিত বান্ধবী ক্লাসের আরও কিছু ছেলে মেয়েকে নিয়ে সেখানে আসে। তারা ফেনরকে শয়তান ডেকে মারধর ও নির্যাতন করতে শুরু করে। ছেলেরা ফেনরের ক্ষতি করার চেষ্টা করলে হঠাৎ সেখানে ফিয়াক এসে হাজির হয় এবং ফেনরকে বাঁচায়। এর মাধ্যমে বোঝা যায় যে ফিয়াক মুখে ঘৃণা করলেও মনে এখনও ফেনরকে ভালোবাসে। এই ঘটনায় ফেনর মানসিকভাবে ভেঙে পড়ে এবং সারা রাত কাঁদে। তার মনে পড়ে তার মৃত বান্ধবীর সেই কথা, যারা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তুমি তাদের উপর প্রতিশোধ নিচ্ছ না কেন? ফেনর এবার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে সে প্রথমে পং এর উপর আক্রমণ করে। এরপর সে ফং এর সেই দুষ্ট বান্ধবীর উপর হামলা চালায়, কিন্তু মেয়েটি কোনো মতে পালিয়ে যায়। ফেনর নিজের শক্তির উপর নিয়ন্ত্রণ হারাচ্ছিল, তাই সে মানসিক শান্তির জন্য মাক এর কাছে যায়। কিন্তু মাকের হাতে সুতো বাঁধার সময় ফেনরের চোখ আবার কালো হয়ে যায় এবং মাক তীব্র যন্ত্রণা পেতে থাকে, যা ফিয়াক নিজের চোখে দেখে ফেলে। ফিয়াক বুঝতে পারছিল না ফেনর কেন সবার সাথে এমন করছে। এদিকে ফং এর যে বান্ধবী ফেনরের কাছ থেকে পালিয়ে গিয়েছিল, সে এক ডাইনির কাছে গিয়ে ফেনরের উপর পাল্টা কালো জাদু মারতে শুরু করে। ডাইনিটি ফেনরের একটি পুতুল বানিয়ে সেটিতে আঘাত করছিল, যার ফলে দূর থেকে ফেনরও একই রকম শারীরিক যন্ত্রণা পাচ্ছিল। ঠিক তখন সেখানে ট্যাটুওয়ালা প্রধানতান্ত্রিক ত্রিশাম সেখান দিয়ে যাচ্ছিল। সে ফেনরের অবস্থা থেকে বুঝতে পারে যে অন্য কেউ ফেনের উপরে জাদু করছে। ত্রিশাম তখন পাল্টা মন্ত্র পড়ে ডাইনি সেই পুতুলটি ভেঙে দেয়, কিন্তু ডাইনির জাদুর প্রভাব ফেনরের কানে থেকে গিয়েছিল। ফেনর মুক্ত করতে ত্রিশাম মন্ত্র পড়ে ফেনরের বুকে লাথি মারতে শুরু করে। অলৌকিকভাবে এই আঘাত ফেনরের গায়ে না লেগে সরাসরি সেই ডাইনির বুকে গিয়ে লাগে। দূর থেকে ডাইনির ফাজর ভেঙে বুক ফেটে যায় এবং সে মারা যায়। এটি দেখে ডাইনির সহযোগীরা ভয় পালিয়ে যায়। এরপর ত্রিশাম ফেনরের মা নোভানের কাছে যায় এবং ফেনরের ঠিকমতো যত্ন না নেওয়ার জন্য নোভানকে মারধর ও অত্যাচার করে। তখন নোভান চিৎকার করে বলে, আমি কেন ওর যত্ন নেব? তোমরা তো শুধু ওর জন্ম দেওয়ার জন্যই আমাকে এখানে বন্দি করে রেখেছিলে, আমাকে কোনো টাকাও দাও নাই। এত বছর বন্দি রাখলে। ফেনর দরজার আড়াল থেকে তার মায়ের এই কথাগুলো শুনে ভীষণ কষ্ট পায়। ত্রিশাম তখন নোভানের মুখে কিছু টাকা চড়ে মেরে ফেনরকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু নোভান মা হিসেবে শেষ মুহূর্তে নিজের মেয়েকে বাঁচাতে ত্রিশামের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ফেনরকে নিয়ে নৌকা করে পালিয়ে যায়। কিন্তু ফেনরের ভাগ্যের সাথে এই শহরের এক অদ্ভুত টান ছিল, তাই সে শহর ছেড়ে যেতে পারছিল না। তারা নদী পার হওয়ার আগেই আবার আকাশ পাখিতে ভরে যায় এবং পাখিরা নোবানের উপর আক্রমণ করে তার গলা কেটে ফেলে। নদীর ওপারে নোবানের এক বান্ধবী দাঁড়িয়েছিল। ফেনর অনেক কষ্টে নোবানের লাশ নৌকা করে ওপারে নিয়ে যায়। মৃত্যুর আগে নোবান তার বান্ধবীকে বলে যায়, এখন থেকে আমার মেয়েকে তুমি দেখবে। পরের দিন নোবানের বান্ধবী ফেনরকে তার মায়ের অতীতের সত্য গল্পটি শোনায়। নোবান আসলে একজন বড় গায়িকা হতে চেয়ে ব্যাংকক যেতে চেয়েছিল, কিন্তু তার বাবা মা রাজি ছিল না এবং তার কাছে টাকাও ছিল না। তখন এই শহরে একটি গোপন ধর্মের উপাসক দল বা কাল্ট এর সাথে তার পরিচয় হয়। তারা নোভানকে একটি বিশেষ সন্তানের জন্ম দিতে বলে
এবং এর বিনিময়ে প্রচুর টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সন্তান জন্মের পর তারা টাকা দিতে অস্বীকার করে এবং বলে যে সন্তান বড় না হওয়া পর্যন্ত নোবান এখান থেকে যেতে পারবে না। নোবানের বান্ধবী ফেনরকে বলে, এই সন্তানের জন্যই নোবানের জীবনের সব স্বপ্ন নষ্ট হয়ে যায়, তাই সে তোমাকে কখনো ভালোবাসতে পারেনি। সে ফেনরকে নোবানের লেখা একটি চিঠি দেয়, যেখানে লেখা ছিল, ফেনর, আমি তোমাকে কখনো ভালোবাসিনি, কারণ তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে বড় বাধা। কিন্তু তুমি আমাকে এত ভালোবাসতে যে আমার নিজেরই অপরাধ বোধ হতো যে কেন আমি আমার নিজের মেয়েকে ভালোবাসতে পারিনি। চিঠিটি পড়ে ফেনর কান্নায় ভেঙে পড়ে। এখানে একটি বড় টুইস্ট প্রকাশ পায়। ফেনরের ভিতরে এক বিশেষ অলৌকিক শক্তি ছিল, যা পাওয়ার জন্য ত্রিশাম সহ অনেকেই তার পিছনে লেগেছিল। ত্রিশাম ফেনরকে মেরে সেই শক্তি কেড়ে নেওয়ার জন্য কালো জাদুর মন্ত্র পড়তে থাকে এবং ফেনরের বাড়ির চারপাশে কালো পাখি পাঠিয়ে দেয়। এতে ফেনরের অবস্থা খুব খারাপ হতে থাকে। তখন নোবানের বান্ধবী ফেনরকে বলে তার ভিতরে আসল শক্তিকে জাগিয়ে তুলতে, যাতে সে এই পৃথিবীর সাথে লড়াই করতে পারে। সেই নারী নিজেও পাল্টা মন্ত্র পড়ে ত্রিশামের জাদুর শক্তিকে দুর্বল করে দেয়। ফেনর নিজের ভিতরের শক্তিকে মুক্ত করতেই ত্রিশামের সমস্ত জাদু নিষ্ক্রিয় হয়ে যায়। ত্রিশাম ভয় পেয়ে তার গুপ্ত সঙ্গের প্রধান নেতার কাছে গিয়ে বলে যে ফেনরের উপর কোনো কালো জাদু কাজ করছে না। নেতা তাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, ফেনর একদিন নিজে থেকেই আমাদের কাছে আসবে। অন্যদিকে পিয়াক জানতে চায় ফেনরের আসল সত্যিটা কি এবং সে কেন সবার ক্ষতি করছে। সে বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যায়। তখন সন্ন্যাসী সিনেমার সবচেয়ে বড় রহস্যটি উন্মোচন করে। ফেনর কোনো শয়তান বা ডাইনি নয়, বরং সে এমন এক পবিত্র ও শক্তিশালী সত্তা, যা অন্যের শরীরে সব পাপ, অভিশাপ এবং নেতিবাচক শক্তি নিজের ভেতরে চষে বা শোষণ করে নেয়। সে অভিশপ্ত মানুষের বাঁচাতে তাদের ভিতরের কালো জাদু নিজের শরীরে টেনে নেয়, যার কারণে সে নিজে প্রচণ্ড কষ্ট পায়, কিন্তু কখনো অভিযোগ করে না। সন্ন্যাসী আরও জানান, এই গ্রামের মানুষ কেন জানি এখানে কোনো মন্দির চায় না এবং তাকে মারার জন্য বারবার কালো জাদু ব্যবহার করে। আর প্রতিবার ফেনরই নিজের গায়ে সে জাদু টেনে নিয়ে সন্ন্যাসীর প্রাণ বাঁচায়। পিয়াক তখন বুঝতে পারে যখন তার মা মারা যাচ্ছিল, ফেনর তাকে মারছিল না, বরং তার মায়ের উপর থাকা কালা জাদুর আসর ফেনর নিজের শরীরে টেনে নিচ্ছিল। এই সত্য জানার পর ফেনরের প্রতি পিয়াকের সম্মান ও ভালোবাসা বহুগুণ বেড়ে যায়। কিন্তু ফেনর নিজের উপর হওয়ার অত্যাচারের জন্য তখনও ক্ষুব্ধ ছিল। সে 4 জন সহপাঠীর পুতুল বানায়। প্রথম পুতুলটি ছিল ফং এর সেই বান্ধবীর। এদিকে ফং এবং সেই মেয়েটি একসাথে বসে কথা বলছিল যে ভালো হয়েছে ফেনর এখান থেকে চলে গেছে, আর সে আসলেও ভয় নেই, কারণ তাদের কাছে কালো কুকুরের রক্ত আছে, যা যে কোনো জাদু কেটে দিতে পারে। ফং সেখান থেকে চলে যাওয়ার পর ফেনর তার জাদু দিয়ে সেই মৃত ডাইনির আত্মাকে ডেকে পাঠায় এবং ডাইনির আত্মা ফং এর বান্ধবীকে নির্যাতন করতে শুরু করে। এদিকে ফং ও ভালো ছেলে ছিল না। সে মেয়েদের আকৃষ্ট করার জন্য কালো জাদু ব্যবহার করত। সে ত্রিশামের বাড়িতে এসেছিল আরও একটি মেয়েকে বশ করার ওষুধ নিতে। ফেনর তা জানতে পেরে ত্রিশামের বাড়ির বাইরে থেকে ফং এর জুতোর কাদা সংগ্রহ করে তার উপর পাল্টা জাদু করতে থাকে। ত্রিশাম এটা টের পেয়ে বাইরে আসে এবং ফেনরের মুখোমুখি হয়। সে ফেনরের বানানো পুতুলগুলো কেড়ে নেয় এবং ফেনরের উপর পাল্টা মারাত্মক জাদু প্রয়োগ করতে থাকে, যা ফেনরকে যন্ত্রণায় মাটিতে ফেলে দেয়। কিন্তু ফেনর কোনো মতে উঠে ফং এর বান্ধবীর বাড়িতে গিয়ে সে কালো কুকুরের রক্ত নিয়ে আসে এবং তা ত্রিশামের উপর চড়ে মারে। এতে ত্রিশামের সমস্ত জাদু নষ্ট হয়ে যায়। ফেনর ত্রিশামের ঘরে ঢুকে অনেক ছবি এবং একটি শিশুর কঙ্কাল দেখতে পায়, যাকে সবাই খুব সম্মান করত। ত্রিশাম তখন ফেনরকে জানায় সেই আসলে ফেনরের জন্মদাতা বাবা। এই কথা শুনে ফেনরের ক্ষোভ আরও বেড়ে যায় এবং সে নির্মমভাবে ত্রিশামকে হত্যা করে। ফং এবং তার বান্ধবী তখনও বেঁচে ছিল। ফং মেয়েটির উপর দোষ চাপাচ্ছিল যে সেই মূল পরিকল্পনাকারী ছিল, কিন্তু ফেনর কাউকে ক্ষমা করেনি। সে একটি সুই সুতা নিয়ে ফং ও তার বান্ধবীর চামড়া এবং ঠোঁট একসাথে সেলাই করে দেয়। পরের দিন সকালে যখন স্কুল খোলে, অ্যাসেম্বলি রুমে 4 জন শিক্ষার্থীর বিকৃত ও সেলাই করা লাশ জ্বলতে দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। ফেনর তার প্রতিশোধ সম্পন্ন করেছিল। পুলিশ এসে ত্রিশামের লাশও উদ্ধার করে, যার ভুঁড়ি ও নাড়ে বুড়ি বাইরে বের করা ছিল। ত্রিশামের লাশেও সে একই ট্যাটু ছিল, যা ফেনরের বান্ধবী পুলিশকে আগে দেখিয়েছিল। পরের দিন গ্রামে একটি উৎসব ছিল। পুলিশ সেখানে উৎপাতে, কারণ তারা জানতো ফেনর সেই ট্যাটুদারি পাখিদের মারতে এখানে আসবে। কিন্তু ফেনর সম্পূর্ণ উল্টো চাল চালল। সে ত্রিশামের শরীর থেকে সেই জাদুকরী ট্যাটুটি জাদুর মাধ্যমে তুলে নিয়ে গ্রামবাসীর উৎসবের খাবারে মিশিয়ে দেয় এবং তাতে মন্ত্র পড়ে দেয়। সেই খাবার খাওয়ার সাথে সাথেই পুরো গ্রামের মানুষের শরীরে অদ্ভুত অ্যালার্জি ও বিষক্রিয়া শুরু হয় এবং তারা ছটফট করে মরতে থাকে। চারদিকে হাহাকার পড়ে গেল। হঠাৎ স্কুলের প্রধান শিক্ষক এসে হাজির হন। তিনি জাদুর মাধ্যমে গ্রামবাসী সুস্থ করতে শুরু করেন এবং সমস্ত অভিশাপ পিয়াকের উপর চালান করে দেন। প্রধান শিক্ষকের পিয়াকের প্রতি কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তিনি শুধু পুরো গ্রামের মানুষকে বাঁচাতে সব পাপের বোঝা একটি ছেলের উপর চাপিয়ে দিচ্ছিলেন।
যার ফলে পিয়াক তীব্র যন্ত্রণায় চটপট করতে থাকে। গ্রামবাসীরা সুস্থ হয়ে ফেনরকে বন্দি করে তাদের কাল্ট বা গুপ্ত সংঘের গোপন আস্তানায় নিয়ে যায়। সেখানে জানা যায় পুরো গ্রামবাসী আসলে একটি শয়তানের উপাসক দল, আর এই দলের মূল প্রধান বা লিডার স্বয়ং স্কুলের প্রধান শিক্ষক। তিনি ফেনরের আসল বাবা। গ্রামের সবাই শুরু থেকেই ফেনরের সত্যতা জানত, কিন্তু বাইরে নাটকের মতো না জানার ভান করত। এই কাল্টের কাজ ছিল বিভিন্ন ডেমনিক বা শয়তানের শক্তিকে নারীদের গর্ভে সংরক্ষণ করা। সেই উদ্দেশ্যে তারা অতীতে নোভানকে ব্যবহার করেছিল। কিন্তু নোভানের গর্ভে একটি নয়, দুইটি সন্তান এসেছিল। একটি সন্তানের মধ্যে ছিল সব শয়তানের ক্ষমতা, আর দ্বিতীয় ছিল ফেনর, যার মধ্যে ছিল সব ভালো শক্তি এবং অন্যের পাপ চুষে নেওয়ার ক্ষমতা। জন্মের সময় সেই শয়তানের সন্তানটি যখন মায়ের পেটে ফিরে যাচ্ছিল, ফেনর তার সব অপশক্তি নিজের ভেতরে চুষে নেয়, যার কারণে সেই দ্বিতীয় সন্তানটি মৃত অবস্থায় জন্ম নেয় এবং কাল্টের মূল পরিকল্পনা ভেস্তে যায়। এখন তাদের কাছে একমাত্র উপায় ছিল ফেনরকে বড় করা, এবং ফেনর বড় হয়ে কাল্ট লিডার অর্থাৎ তার নিজের বাবা তাকে বিয়ে করে তার সাথে আরেকটি সন্তান জন্ম নেওয়া, যে ফেনর এবং কাল্ট উভয়ের সমস্ত শক্তির মালিক হবে। এই উদ্দেশ্যে ফেনরকে গোসল করিয়ে কনের মতো সাজানো হয়, যাতে করে কাল্ট লিডার তার কাছে আসতে পারে। অন্য দৃশ্যে দেখা যায় প্রধান শিক্ষকের দেওয়া অভিশাপে পিয়াকের অবস্থা আশঙ্কাজনক। মাক এবং ফেনরের খালা তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন। তখন ফেনরের মাসির মনে পড়ে নোভানের ঘরে জন্ম নেওয়া সে মৃত শিশুটির কথা, যার কঙ্কাল তারা এত বছর সংরক্ষণ করে রেখেছিল। মৃত হলেও তার মধ্যে ছিল অপরিসীম শক্তি। তারা সেই কঙ্কালটি ভেঙে গুঁড়ো করে পিয়াককে খাইয়ে দেয়। কঙ্কালে গুঁড়ো খাওয়ার সাথে সাথেই পিয়াক সম্পূর্ণ সুস্থ এবং আলোকের শক্তির অধিকারী হয়ে ওঠে এবং সে ফেনরকে বাঁচাতে ছুটে যায়। কাল্টের আস্তানায় যখন উৎসব চলছিল এবং ফেনরের বাবা তার দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ফেনরের বান্ধবীর বাবার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে, কারণ পুলিশ অফিসারটি ততক্ষণে পুরো গ্রামের কাল্টের সত্যতা জেনে গিয়েছিলেন। পুলিশদের ঠেকাতে কাল্ট লিডার জাদুর মাধ্যমে আকাশে হাজার হাজার পাখি ডেকে আনে। অন্যদিকে মাক এবং তার সহযোগীরা দূর থেকে মন্ত্র পড়ে কাল্ট লিডারের জাদু ভাঙার চেষ্টা করে। কাল্ট লিডার তখন ফেনরের ভিতরে সমস্ত শক্তি নিজের ভিতরে টেনে নেওয়ার জন্য ফেনরের মুখে একটি জাদুকরী মুখোশ পরিয়ে দেয়, যার ফলে ফেনরের সব শক্তি মুখোশের ভিতরে পুঞ্জীভূত হতে থাকে। ঠিক এই সময়ে ফিয়াক সেখানে এসে লিডারকে আক্রমণ করে। লিডার ফিয়াককে মারতে চাইলেও পারছিল না, কারণ ফিয়াক সে জাদুকরী কঙ্কালে গুঁড়ো খেয়েছে। ওদিকে মাক এবং তার দল সেই কঙ্কালের বাকি অংশ আগুনে পুড়িয়ে দিতেই এখানে কাল্ট লিডারের শরীরও আগুনে পুড়তে শুরু করে, যেহেতু কঙ্কাল এবং লিডারের শক্তি একই উৎসের ছিল। মৃত্যুর মুখে দাঁড়িয়ে লিডার ফেনরকে হুমকি দেয় যে সে যদি মুখোশটি পরে তার সমস্ত শক্তি লিডারকে ফিরিয়ে না দেয় তবে সে ফিয়াককে মেরে ফেলবে। ফেনর বাধ্য হয়ে মুখোশ পড়তে গেলে ফিয়াক তাকে চিৎকার করে বলে, ফেনর, ও যা বলেছে তা করো না, এই লাঠিটা নাও এবং আমাদের দুজনকেই মেরে ফেলো। এই লোকটার সাথে ওর সব অপশক্তি ধ্বংস করে দাও। ফেনর একটি ধারালো লাঠি তুলে নেয় এবং তা দিয়ে ফিয়াক এবং কাল্ট লিডার দুজনকেই একসাথে ঘেঁটে ফেলে। এরপর সে কাল্ট লিডারের উপর চড়াও হয়ে তার বুক ছেড়ে হৃৎপিণ্ড বের করে তা খেয়ে ফেলে। এর ফলে কাল্ট লিডারের সমস্ত অপশক্তি ও কালো জাদু ফেনরের নিজের শরীরের ভিতরে চলে আসে এবং লিডার ধ্বংস হয়ে যায়। কিন্তু ফেনর এই ভয়ঙ্কর অপশক্তি নিয়ে বেঁচে থাকতে চায়নি, তাই সে নিজের সমস্ত শক্তি ও জাদু মুখোশটির ভিতরে স্থানান্তরিত করে দেয়। শরীর থেকে একবারে এত বিপুল শক্তি বের হয়ে যাওয়ার কারণে ফেনর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরের দিন সকালে দেখা যায় ফিয়াক সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে, কিন্তু ফেনর তখনও অচেতন। ফিয়াক তার জন্য খুব দুশ্চিন্তা করছিল। অবশেষে ফেনরের জ্ঞান ফিরে, কিন্তু তার জীবনের একটি বড় পরিবর্তন ঘটে। সে তার অতীতের সমস্ত স্মৃতি সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। অতীতের কোনো কথা মনে না থাকায় ফেনরের জীবন এবার সাধারণ 10টা মেয়ের মতো স্বাভাবিক হয়ে যায় এবং সে আবার সাধারণ মেয়েদের মতোই স্কুলে যেতে শুরু করে। কিন্তু সিনেমার একদম শেষ দৃশ্যে দেখা যায় ফেনর স্কুলের দুটো বাচ্চার দিকে খুব অদ্ভুত ও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন সে আবার তাদের ভিতরের নেতিবাচক বা খারাপ শক্তিকে নিজের ভিতরে চুষে নিচ্ছে। এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যায় যে ফেনরের স্মৃতি চলে গেলেও তার ভিতরে সেই অলৌকিক ক্ষমতা এখনও শেষ হয়ে যায়নি, তা এখনও তার ভিতরে রয়ে গেছে। আর এই রহস্যময় দৃশ্যের সাথেই সিনেমাটি শেষ হয়।